রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ না সকালবেলা ঘুম থেকে উঠে খুব একটা ভালো লাগছিল না, বলতে গেলে ওই ল্যাদ খাওয়া মতো। তো সেই রকম অবস্থায় মোটামুটি বাসি কাজকর্মগুলো করেছি। তো আমার বাসি কাজকর্ম বলতে এখন সকালবেলা শুধুমাত্র ঘরটায় ঝাড় দেওয়া থাকে, তাছাড়া তো বাসি কাজকর্ম তেমন কোনো কিছুই থাকে না। কেননা আমরা রাত্রেবেলায় থালা বাসন মাজা বলো, রান্নাঘর ক্লিন করা বলো, সমস্তটাই করে থাকি। আর গ্যাসটা যেহেতু কাপড় দিয়ে ঢেকে রাখি, সেই জন্য তো গ্যাস পরিষ্কার করার কোনো কথাই হয় না। আর আমার শাশুড়ি মা ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে দুপুরে জল দিয়ে দেন, ব্যাস সকালবেলার বাসি কাজের ঝামেলা কমে গেল। তো ওই যে ল্যাদ খেতে খেতে বাসি ঘরটাকে কোনো রকম ঝাড় দিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে কতক্ষণ পর্যন্ত বিছনায় বলতে গেলে গড়িয়েছি। একদমই ভালো লাগছিল না, কোনো কাজেই মন লাগছিল না। তবে ওই যে হয়েছি হাউসওয়াইফ, শুয়ে বসে গড়িয়ে থাকলে তা তো আর হবে না। আর তার সাথে আছে দুটো বাচ্চা, তাদেরকেও দেখভাল করতে হবে। আবার সংসারের এই সমস্ত কাজগুলো আমাকে যেন পিছুই ছাড়ে না। ওই যে এক প্রকার তাড়া করে বেড়াচ্ছে যে গত দুদিন ধরে এ কাজ ও কাজ করেছিস, আর এই বাদবাকি কাজগুলো কেন বা করে থাকবে। সপ্তাহে যদি তুমি একটু হিসাব করে নাও, তাহলে কিন্তু বলতে গেলে প্রত্যেক দিনই একটা না একটা কাজ থেকে থাকে। সংসারে তো হাজার একটা কাজ, তার মধ্যে যে এক্সট্রা কাজ করবে সেটাই কিন্তু বেশি হয়ে যাবে। আর দেখো ওইদিকে ঘরটাকে ক্লিন করে এসেছি, আর এদিকে এখন মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কেননা চায়ের নেশা লেগে গেছে। আর চায়ের নেশা লেগেছে এই সাথে সাথে একেবারে সকালবেলার ব্রেকফাস্টের জন্য ভাতটাও বসিয়ে দিলাম, যাতে করে আমার চা বানিয়ে খেতে খেতে ভাতটা ফুটে উঠবে। তখন আমি গ্যাসটা অফ করে আর কাজগুলো করে নেব। আবার ঠিক সময় মতো এসে ভাতটাকে একটু ফুট দিয়ে তারপরে নামিয়ে নেব। প্রতিদিন এমনটাই করি। আর এই যে এক কাপ চা নিয়ে বসবো, এখন তৃপ্তি করে খাবো, তারপরে বাদবাকি কাজ। কেননা যে কাজটা বেশি করে মাথার মধ্যে চক্কর কাজ ছিল, যে আমার খাটটা ক্লিন করতে হবে, জানলাটা ক্লিন করতে হবে, সেই কাজটা অন্তত করে এসেছি। তো এখন কিন্তু বেশ খানিকটা বেলাও হয়ে গেল। আজকে চা খেয়েছি 8:30, প্রায় 9:45টার দিকে। আর এই যে এখন ঘরে ঢুকেছি, এখন 9টা বেজে গেছে। তো আজকে না আমি বলছি না, সকালবেলা থেকে একদমই ভালো লাগছিল না। বিছনার উপরে না হলেও আমি ঘুম থেকে উঠে বাসি কাজ, ওই যে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে গিয়ে আরও 1 ঘন্টা মতন গড়িয়েছি। আর গড়িয়ে তোমাদের কাছে ভিডিওটাও পোস্ট করেছি, যেহেতু আমি ওই যে সারাদিনে সময় পাই না। তো যখনই সময় পাই সকাল করে, তখন কিন্তু আমি ভিডিওটা শিডিউলে বসে থাকি। তো আজকে কি হয়েছিল জানো তো, ভিডিওটা আমি শিডিউলে বসেছিলাম, তবে টাইমটা দিতে ভুলে গেছিলাম যে আমি প্রতিদিন 3টে বাজলেই কিন্তু আমার ভিডিও পাবলিশ হয়ে যায়। তো সেখানে টাইমটা দিয়েছিলাম মনে হচ্ছে, কিন্তু ওই যে চিন্তা ভাবনার মধ্যে কি করেছিলাম কি না করেছিলাম, শুধুমাত্র মনে হয় ভিডিওটা পাবলিশই করেছিলাম, এটাই মনে আছে। ওই জন্য কিন্তু আজকে তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর এদিকে এই যে সংসার মাঝে হাজার একটা কাজ দাও, তাতে আমার কোনো রকম কোনো কষ্ট হয় না। তবে সব থেকে আমার বিরক্তিকর কাজ হলো এই যে বালিশে কভার লাগানো। এই যে কত বড় আমার বাজে লাগে কি বলবো। আর এদিকে এই যে বালিশটা দেখতে পাচ্ছ সাদা রঙের, এই বালিশটা তো ইউজই করা হয় না, ওই জাস্ট যখন কোনো দরকার পড়ে তখন ছাড়া। ওই জন্য কিন্তু ওই যে এই বালিশটার কভারটা আমি আর খুললাম না, যেমন ছিল তেমনভাবেই রেখে দিলাম। আর এদিকে দেখো বোর্ডের চারপাশগুলো কেমন পরিমাণে ঘেমেছে, প্রচুর পরিমাণে ঘেমেছে। এই বর্ষা বৃষ্টি চলাকালীন দেয়ালগুলো যে এত পরিমাণে ঘামে, আর সুইচ বোর্ডের কাছাকাছি দেয়াল যদি ঘামে না, তাহলে কিন্তু শর্ট সার্কিটের ভয় থাকে। তবে ওই যে বাড়িতে এনসিপি আছে বলে অতটা কোনো রকম অসুবিধা মনে করি না। তবে এগুলো তো খারাপ, তাই নয় কি? তবে কি করব বলো তো, এর থেকে তো কোনো রকম কোনো প্রতিকারই পাচ্ছি না যে এই দেয়াল ঘামা বন্ধ হবে। তবে যখন দেখছি প্রচুর পরিমাণে রোদ্দুর হচ্ছে, তখন কিন্তু দেয়ালটা আপনা আপ শুকিয়ে যাচ্ছে। আর যেই এই যেরকম অজস্র ধারায় বৃষ্টি নেমে যাচ্ছে, তখন কিন্তু দেয়াল দিয়ে মনে হচ্ছে যেন খেজুরের রস ঢেলে দিচ্ছে। আর এই জলটা যে এত নোনা কি বলবো। আমাদের যেহেতু ঘরেতে এশিয়ান পেন্ট করা, ওই জন্য কিন্তু আমাদের দেয়ালের রঙটা নড়বে না। তবে দেয়ালের ওই রঙের উপর দিয়ে যখন ওই জলটা গড়িয়ে পড়ছে, তখন হাত দিলে ওই যে সমুদ্রের যেরকম লবণ জল চিপচিপ করে না, ঠিক তেমনটাই মনে হচ্ছে। ওই যে বালির ভেতরে যে জল থাকে, সেই জলটাই একেবারে ফুটে বার হচ্ছে।
আর এদিকে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম উনুনে রান্না করব, তবে সেই সৌভাগ্য আর হয়ে উঠছে না, কেননা সেইভাবে তো রোদ্দুর হচ্ছে না, বর্ষা বৃষ্টি পড়ছে। আর কি বলো তো, বর্ষা বৃষ্টির মধ্যে একবার এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাওয়াই মানে টেনে হেঁচড়ে সেটাই হচ্ছে বিরাট বড় ব্যাপার। রান্না করতে যদি 1.5 ঘন্টা সময় লাগে, তো সেখানে আরও 1 ঘন্টা সময় এই যে টানা নেওয়া করতে করতে চলে যায়। ওই জন্য না ওই রান্নাঘরে রান্না করতে ইচ্ছা হলেও কিন্তু ওই যে সময় দেখে আর ইচ্ছাও করে না। আর এদিকে দেখো, আমি যে কটা বাসন সকালবেলা নেমেছিল খাওয়া দাওয়া সবগুলোকে মাজা ধোয়া করে নিয়েছি। আর এখন যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে একটু ধুয়ে দেব। আর এর মধ্যে কিন্তু বাবুদেরকে স্নান করিয়ে স্কুলের ড্রেস পরতে বলে দিয়েছি, ওরা ড্রেস পরছে। আর ওর ঠাকুমা ওদিকে ওদের দুজনের খাবারটা রেডি করে দিচ্ছে, আর তার সাথে সাথে নিজেরাও খেয়ে নেবে, কেননা ওনারা সকালবেলা ভাত খান। আর আমি তোমাদের দাদা ভাই আমরা কখনো সকালবেলা ভাত খাই না, তবে ওই যে বাবুরা খায়, বাবুরা খেয়ে স্কুলে যায়। আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল, হট করে মনে পড়লো যে আমার 2 বাবু কোন ক্লাসে পড়ে। তো সকলের ক্ষেত্রেই বলে দিই, আমার বড় বাবু পড়ে ক্লাস 4-এ আর ছোটো বাবু পড়ে ক্লাস 3-তে। ওদের বয়সের মধ্যে মাত্র 14 মাসের ডিফারেন্স। আর এই যে দেখো, কল চেপে চেপে সমস্ত জামা কাপড় তো ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো খেয়ে দিয়ে একেবারে রিল্যাক্সে পড়ে আছে। তো খেতে খেতে আমি বলেছিলাম যে মাথায় তেল দিবি না, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে আমি মাথায় তেল চিরুনি দিয়ে দেবো, জামাটা ইন করে দেবো, তারপরে তুই স্কুলে যাবি। কেননা খাবার খেতে খেতে তো তেল দিতে নেই মাথায়, ওই জন্য আমি দিতে বারণ করেছিলাম। আর স্নানের আগে তেল না দেওয়ার কারণ একটাই, যে স্নানের আগে যদি কোনো রকম মাথায় তেল দেওয়া হয়, গামছা দিয়ে যখন মাথাটা মুছে দিই তখন তো সেই তেলটা পুরো একেবারে গামছায় চলে যায়, তাহলে আর তেল দেওয়ার মানে কি। আমি বলি স্নান করবি, ভাত খাবি, তারপরে গিয়ে মাথায় তেল দিবি। ভিজা মাথায় তেল দেওয়া থাকলে সেটাও কিন্তু অনেকটা উপকারী হয়। আর এই দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু এদিকে আমি যে জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, মানে বাবুরা স্কুলে যাওয়ার আগে, সেইগুলোকে কিন্তু এখন মেলে দিচ্ছি। আর ওই যে আগে থেকে কমফর্টে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর কমফর্টে ভিজিয়ে রাখার পরে এখন চিপড়ে এনে এই যে মেলে দিচ্ছি। আর এদিকে দেখো, সাদা জবা গাছে এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো। ওদিকে একটা ভোমরাও এসে ওখানে বসবাস করছে, মানে মধু নিচ্ছে, পরাগ নিচ্ছে। আর এদিকে আজকের আকাশটা দেখো কি দারুণ, মনে হচ্ছে যেন কোনো মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গের পাশাপাশি দাঁড়িয়ে আছি। এদিকে মনে হচ্ছে পাহাড়, এদিকে কত সুন্দর দেখো, আকাশটা দেখলে যেন চোখটা জুড়িয়ে যায়। কেননা বৃষ্টি বর্ষা হচ্ছে, মেঘলা মেঘলা আকাশের পরে এই যে আকাশ দেখার সৌভাগ্য কিন্তু সকলের হয়ে ওঠে না। আর আমাদের বাড়িটা যেহেতু একেবারে বলতে গেলে জঙ্গলের মধ্যে, পেছনে জঙ্গল সামনে জঙ্গল, যেহেতু বাড়ির জায়গাগুলো সমস্তটাই আমাদের সামনে পেছনে, ওই জন্য কিন্তু কোনো কাকা শ্বশুররা বাড়িতে থাকে না, সবাই ওই যে সেন্টারিং কাজ করে, ওই জন্য সবাই জঙ্গল লাগিয়ে রেখে দিয়েছে। তো ওই যে সকলে তো আর সেন্টারিং কাজ করে না, তার মধ্যে 1-2 জন আছে বাড়িতে থেকেও কাজ করে। তো যাই হোক, এদিকে তারপরে ছাদ থেকে নিচে এসে বসে রেস্ট করব আর কি। অনেক দিন ধরে ভাবছি হাতের শাখা দুখানা পরিষ্কার করব, তবে সেই সময় আর সুযোগ হয়ে উঠছে না। তবে আজ পেয়েছি ফাঁকা সময়, তো ভাবছি এরই মাঝে শাখা দুটো পরিষ্কার করে নিই। তো দেখো, নিয়েছি 4 ফালের 1 ফাল লেবু আর একটু কলগেট। তো সাদা কলগেট হলে খুবই ভালো হতো, তবে সাদা কলগেট এখন ঘরেতে নেই, এখন লাল কলগেটটাই আছে। তো সেটা দিয়েই কিন্তু এই যে এখন শাখাটা পরিষ্কার করে নেব। আর কলগেট আর লেবু দিয়ে শাখা পরিষ্কার করলে কিন্তু দারুণ পরিষ্কার হয়। তোমরা তো দেখলে আমার আগে শাখার কেমন ছিল, পুরো খাঁচখাঁচে, পুরো আয়রনে দেখো কালো হয়ে রয়েছে। আর এটাকে একটু সামান্য ব্রাশ দিয়ে মিনিট 2-3 ডললেই কিন্তু একবারে চকচকা হয়ে যাবে। তো এই যে আমার হাতটা কিন্তু ডলা হয়ে গেছে। এবারে দেখো ভালো করে ধুয়ে নিয়ে শাখা দুটো তোমাদেরকে দেখায় কেমন পরিষ্কার হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, শাখা পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে দেখো, বাবুর অ্যাকোরিয়ামটা গতকাল পরিষ্কার করেছে, তো কত সুন্দর চকচকে জল, আর মাছগুলো বেশ কিন্তু খেলা করে বেড়াচ্ছে। তবে দুঃখের বিষয়, গতদিন নাকি একটা মাছ মারা গেছে পাথরের নিচে চাপা পড়ে, কি জানি কী করে মারা গেছে। আর এটা তো তোমার জেব্রা মাছ, তো শুধুমাত্র সারাদিন দৌড়ে দৌড়ে বেড়ায়। আর এই যে ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে যে বোতলটা আছে, ওর ভেতরে একটা মাছ আছে, সেই মাছটাই কিন্তু ওখানে 7টা বাচ্চা দিয়েছে, তারপর আবার এই যেদিকে 2টো বাচ্চা দিয়েছে। তো 9টা এখন টোটালি মাছের বাচ্চাও আছে।
আর তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে নিজের মতো করে একটু হাওয়া খাওয়া বলতে গেলে চলে। যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে করতে থাকি, সেই ভিডিও যদি সময় পাই, সময় বুঝে কিন্তু আমি আবার তোমার হচ্ছে এডিট করতে থাকি। কেননা সংসার মাঝে তো আর একটা হাতে কাজ থাকে না, অনেক কাজ থাকে। তো তার মধ্যে ভিডিও এডিটিং করতেও কিন্তু বেশ খানিকটা সময়ের দরকার হয়। কাজ করি, কাজের ফাঁকে যখনই দেখি যে আমার একটু রেস্টের প্রয়োজন, সেই সময় কিন্তু আমি ওই থেকে একটু ভিডিওটা এডিটিং করে রাখি। যেহেতু সন্ধ্যাবেলা থেকে বাবুদের পেছনে সময় দিতে হয়, ওরা পড়াশুনো করে, ওদের দিকে একটু খেয়াল রাখতে হয়, তখন কিন্তু ওই ফোন নিয়ে ঘাটাঘাটি করা সম্ভব হয় না। তবে সব দিন তো আর সমান হয় না, কোনো দিন ওদেরকে বই পড়াতে দিয়েও কিন্তু আমি ফোন নিয়ে এডিটিংয়ের কাজ করতে থাকি, এই আর কি। আর তারপরে রাত্রেবেলা গিয়ে ভাত রুটি যেটা বানানোর থাকে সেটা বানিয়ে নিই। আর আজকে ভাবছি একটু ডাল আর এদিকে ভেন্ডি, আলু আর সর্ষে পোস্ত দিয়ে বানাবো। তবে সেই পোস্তর প্যাকেটটা যে কোথায় রেখেছি সে খুঁজেই পেলাম না। ভেন্ডি সবজি কেটে ওদিকে আমার আলুও ভাজা হয়ে গেছিলো, কিন্তু আমি সে পোস্তর প্যাকেট পাইনি। তো বেকার কি করব, পোস্ত না পেয়ে শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে ভেন্ডিটা করে ফেলেছিলাম। আর ওদিকে তো ডালটা একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, ভেবেছি যে একটু আলু ভাজা করব। আলু ভাজা করে তারপরে গিয়ে তোমার আমি ডালটা সোমবার দেবো, কারণ আলু ভাজার নিচে তেল থাকবে, সেই তেলেই মোটামুটি আমার ডালটা হয়ে যাবে। তো যেটা ভেবেছি সেটা ভাবলেই কি সব সময় হয়, কখনো ভাবনা চিন্তার বাইরেও অনেক কিছু হয়ে যায়। তো এদিকে আমি এই যে ভেন্ডির তরকারিটা বসে আলু ভাজা কাটবো বলে আলুর খোসাগুলো সব ছাড়াচ্ছিলাম। সেই সময় দেখুন দাদাভাই সোয়াবিন নিয়ে এসেছে আর 4টে ডিম নিয়ে এসে বলছে যে আজকে সোয়াবিন রান্না করো। ডাল সবজি তো বলেছিলাম বানাতে, তো ডাল সবজি বানাও, তার সঙ্গে সঙ্গে আবার সোয়াবিন। যাক, আলু ভাজা ভেজতে গেল, এখন আমাকে রান্না করতে হবে সোয়াবিন। তবে এই যে এদিকে তো ভেন্ডির তরকারিটা নামিয়েছি, নামিয়ে ডালটা না যেই ফোড়ন দিয়েছি, এদিকে মুষলধারে বৃষ্টি এসেছে ঝপঝপিয়ে। তারপরে তোমার দাদাভাইকে বললাম যে ছাদের উপরে চলো, জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে আসি, আর ওদিকে তুমি আগে আমসক্তগুলো তোলো। যে জামা কাপড় ছিল দুজন মিলে তাড়াহুড়ো করে তুলে এসে তারপরে তো দেখতে পেলে ওই যে তোমাদেরকে দেখালাম বৃষ্টি পড়ছে। তারপরে এদিকে কারেন্ট তো চলে গেছে, আর লোডশেডিংয়ের মধ্যেই তোমাদের সঙ্গে কিন্তু এই রান্নাটা আমি শেয়ার করছিলাম। যেহেতু আমার কড়াইয়ের মধ্যে অন্ধকার, যে কোনো একটা লাইট তো জ্বালাতেই হতো, তার জন্য ভাবলাম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যখন আমাকে রান্না করতে হবে, তার থেকে বরং তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর ফোনের ক্যামেরাটা যদি কড়াইয়ের দিকে রাখা হয় তাহলে কিন্তু বেশ আলো চকচকে হয়ে যায়। তবে এই মশলাটা কষাতেই কারেন্ট চলে এসেছিল। আর আজকে সোয়াবিনটা রান্না করব একদম একটু অন্যরকমভাবে। এদিকে তো দেখলে সোয়াবিনে যেমন বেসিক মশলা, সমস্ত মশলা আজকে গুঁড়ো দিয়েছি, যেহেতু কারেন্ট ছিল না, তো সেই জন্য আমি শিলপাটায় রসুন আর আদাটা থেতলে নিয়েছিলাম। তো সেটা আগে পেঁয়াজের সঙ্গে দিয়ে ভাজা করে এদিকে মানে বেটে রাখা গুঁড়ো মশলা, আদা, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে এই যে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে 2টো ডিম দিয়েছি। এবারে এই ডিমটাকে ভালো করে মানে মশলার সঙ্গে কষিয়ে নেব, নিয়ে এর ভেতরে ভেজে রাখা সোয়াবিন আলু দিয়ে জল ঢেলে দিয়ে একদম মাখা তরকারি করতে হবে। আর নামানোর একটু আগে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। তো তোমরা যদি চাও তাহলে হয়তো ঘিও অ্যাড করতে পারো। তো চলো এদিকে সোয়াবিনটা হোক, ততক্ষণে আগের দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। অন্তরা দাস, ঝুমা মিশ্রা, অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা, পূজা দত্ত, রাখি বিকাশ ব্লগ, মা ছেলের স্বপ্ন, রিয়েল ব্লগার মৌ, তাপতী সরকার, শ্রাবণী মাইতি, রাজিয়া খান, নাজনীন ব্লগ, দিয়া দত্ত, শ্রেয়সী ব্লগ, রূপালী নাথ, মনোয়ারা। সে লিখেছে সে দিল্লি থেকে আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ গো, এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। আর আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি আমাদের এই ছোট্ট গ্রাম বাংলার পরিবেশের একটা ছোট্ট গ্রামের গৃহবধূ হয়ে তা আমার ভিডিওটা এত দূর পর্যন্ত পৌঁছে যাবে। আর কমেন্ট করেছিল রূপালী নাথ, জয়তী লাহা, দীপিকা দাস। তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এত মিষ্টি কমেন্টের জন্য। আর এদিকে দেখো স্নান সেরে সোজা একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর ঠাকুর পুজোটা আমার শাশুড়ি মা দিয়েই রেখেছেন, তবে আমি যেটুকানি করি আমার কর্তব্য অনুযায়ী শিবকে স্নান করায় চরণে ফুল জল দিই, আর এদিকে একটু আরতি করি। আর এই অম্বুবাচী লাগলে কিন্তু ঠাকুরকে দুদাম দিতে হয়। তো কে দুদাম দিয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমরা তো গতকাল দুদাম দেব। শ্রী গুরু চরণ সরজ রাজু নিজ মন মুকুর সুধারি
वैरौ रघुबरी विमल जसु जोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिर पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरिहु कलेशि विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश देहु लोक उजागर रामदूत अतुलित बल धामांजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वर्ण विराज सुबेसा कानन कुंडल कुंचित केश हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजग वंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर बहु चरित शुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिया दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर समारे रामचंद्र की काज सवारे लाई संजीवनी लखन जियारे शीर भुवीर हर शिवर राये रघुपति की बहुत बड़ाई तुम मम प्रिय भरतहि समभाई सहस बदन तुम रोजस गावे हस्तहि पति कंठ लगावे संकादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित अनीसा जम कुबेर दिखपाल जहा है कवि कपीति कहि सके कहा ते कुंभ पुकार सुग्रीव कीना राम मिलाए राजपद दीना तुम्हारे मंत्रा विभीषण माना लंकेश्वर वही सब जग जाना जुग सहस्रार जल पर भान ओम हां हनुमते नमः ओम हां हनुमते नमः ओम हां हनुमते नमः ओम हां हनुमते नमः। আর ঠাকুরঘর থেকে বেরিয়ে আসতে না আসতে তোমার দাদা ভাই দিকে অর্ডার দিচ্ছে আগে মাথা চিরুনি দিতে হবে না, তুমি আগে আমাদেরকে ভাত বেড়ে দাও, তারপরে গিয়ে তুমি যা করবে করবে। তো কী করবো, বেচারার কথা শুনে সোজা চলে এলাম রান্নাঘরে, এসে আগে তাদের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তবে জানো তো, এই যে কথাটা যদি আমি শেয়ার করি, সারাদিন কাজ করে স্নান করে মাথায় চিরুনি দিতে পারিনি, তার মধ্যে আবার সকলের জন্য ভাত বেড়ে দিতে হয়েছে, তখন কিন্তু এখানে অনেকে অনেক কথা বলবে। তবে কি জানো তো, সংসার মাঝে সুখ দুঃখ নিয়েই চলতে হয়। তবে কি জানো তো, অন্যের কথায় বা অন্যের সুখ দেখে নিজের সংসারে নিজেকে অসুখী বানানো কিন্তু মূর্খতার পরিচয়। কেননা সুখ দুঃখ হলো একই নদীর জোয়ার ভাটা, সুখ যেমন আসে ঢেউ খেলে, ঠিক তেমন দুঃখও আসে। তবে সুখটা ক্ষণস্থায়ী আর দুঃখটা বেশি, আর মেনে নিতে পারলে জীবন সুন্দর, আর নয়তো ওই যে অন্য সুখ দেখে জ্বলে পুড়ে ছারকার হয়ে মূর্খতার পরিচয় দেয়া। আর এদিকে সকলের জন্য তো টেবিলে দেখলে ভাত বেড়ে নিয়েছি, এখন সকলের ভাত বেড়ে নিয়ে সকলকে ডাক দেব, ওরা এদিকে খেতে আসবে আর আমি ওইদিকে আমার মতো করে একটু সময় কাটাবো। এদিকে দেখতে পাচ্ছ সকলের ভাত বাড়া রয়েছে, এমনকি দুই বাবু আসেনি, বড়বাবু চলে এসেছে, একটা কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই স্কুলে খেলা করতে গিয়ে চোখে কেউ বল ছুঁড়ে মেরেছে, আর সেইখান থেকে চোখ পুরো ফুলিয়ে নিয়ে এসেছে, এমনভাবে ফুলিয়ে নিয়ে এসেছে যে ছেলে সকালবেলা ভাত খেয়েছে, সেই ছেলে এখন 3টে বাজতে গেছে, সে এসে ঢল ঢলিয়ে পুরো বমি করে একাকার করছে। সেই ঘর দূর ভরে একেবারে বমি করেছে, সেইগুলোকে কিন্তু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া খেতে হয়। মা হয়েছি তো শত কষ্ট দুঃখ যাই হয়ে যাক না কেন, সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে মেনে নিয়ে দায়িত্ব কর্তব্য সহকারে সংসারটা চালাতে হয়। ঘৃণা বলো, বিশৃঙ্খলতা বলো, কোনো কিছুই কিন্তু তখন পাত্তা দেওয়া চলে না। নিজের মতো করে শুধু সময় কাটলেই চলে না, বাচ্চাদেরকেও মাঝে মাঝে তাদের মতো করে সময় দিতে হয়। আর বাচ্চাটা এমন অবস্থায় এসেছে, তাকে কি ফেলে দিয়ে ভাত খাওয়া যায় বলো তো? তবে আর সকলের কিন্তু খাওয়া হয়ে গেছিলো। তাহলে চলো আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।